আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার রিং। রিংয়ের ব্যাপারটা কীরকম, ধরো তোমাকে একটা সেট দিয়েছে 8, এটা সেট অফ রিয়েল নাম্বার নয় কিন্তু 8, একটা দিয়েছে একটা সেট, একটা দিয়েছে প্লাস, একটা দিয়েছে ইন্টু, এরকম দুটো অপারেশন আছে। এই দুটো অপারেশনকে নর্মাল প্লাস নর্মাল ইন্টু হিসেবে ভেবো না, এরা যে কোনো অপারেশন। এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে আমরা রিং বলবো তখনই আবার বলছি, একটা সেট আছে আর এটা সেট অফ রিয়েল নাম্বার কিন্তু নয়, যে কোনো একটা সেট। একটা সেট আছে আর দুটো অপারেশন আছে, প্লাস আর ইন্টু। মোটেও এটাকে তুমি নর্মাল প্লাস বা নর্মাল ইন্টু ভেবো না, এটা যে কোনো দুটো অপারেশন। এই পুরো অ্যালজেব্রিক স্ট্রাকচারটা রিং হবে তখনই যখন কতগুলো প্রপার্টি হোল্ড করবে। প্রথম প্রপার্টি ক্লোজার, means for all a, b belongs to R, R মানে যে কোনো একটা সেট আর কি, রিয়েল নাম্বার না। যদি ইমপ্লয় করে a প্লাস b belongs to R, এটা ক্লোজার। 2 নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটিভ, means for all belongs to real number, ইমপ্লাই করবে এটা ছিল অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। 3 নম্বর হচ্ছে এক্সিস্টেন্স অফ জিরো এলিমেন্ট, means for all A belongs to R, there exists 0 belongs to R। 0 মানে কিন্তু 0 নয়, নাও হতে পারে, এটা একটা এলিমেন্ট। such that A plus 0, 0 plus A equal to A হতে হবে। 4 নাম্বার প্রপার্টি হচ্ছে এক্সিস্টেন্স অফ নেগেটিভ এলিমেন্টস। নেগেটিভ মানে হচ্ছে নাম্বার সিস্টেমে বাঁদিকে থাকে সেই নেগেটিভ নয়। নেগেটিভ এলিমেন্টের মানে হচ্ছে means for all A belongs to R, there exists minus A belongs to R,
such that মানে এটা ইনভার্স এলিমেন্টের মতো ব্যাপারটা আসছে এ অপারেশন এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স অপারেশন এ ইকুয়াল টু 0 ইকুয়াল টু ই। তাহলে নেগেটিভ এলিমেন্টস থাকতে হবে। 5 নাম্বার হচ্ছে কমিউটেটিভ। অর্থাৎ কমিউটেটিভ প্রপার্টি। এই পর্যন্ত যে 5টা প্রপার্টি আমরা লিখলাম, এটার ধরুন দেখো আমরা বলতে পারছি আর প্লাস এই স্ট্রাকচারটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ তৈরি করেছে, হুজ আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে তোমার 0 অ্যান্ড এর ইনভার্স হচ্ছে তোমার -1। ছ নাম্বার থেকে ঢুকে পড়বে এটা আর এটার তিনটেকে কম্বাইন করেই আসবে 6 নাম্বারটা। 6 নাম্বার থেকে আর কি 6 নাম্বার প্রপার্টিটা হচ্ছে এটা ভেবে দেখো, ক্লোজার এটা ভেবে দেখো, অ্যাসোসিয়েটিভ। এই দুটো প্রপার্টির রেসপেক্টে যদি তুমি ভাবো তাহলে আর ইনটু এটা একটা সেমি গ্রুপ তৈরি করছে। 8 নাম্বার থেকে শুরু হয়ে যাচ্ছে হচ্ছে তোমার দুটো দেওয়া প্রপার্টি, অর্থাৎ যেটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা কীরকম? ভেবে দেখো, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা অ্যাকচুয়ালি এরকম। এটা 8 নাম্বার। নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটাকে ঘুরিয়ে লেখা, অর্থাৎ এইটা হচ্ছে তোমার 9খানা। এই 9টা প্রপার্টি যদি তোমার হোল্ড করে, এই টোটাল 9টা প্রপার্টি যদি তোমার হোল্ড করে,
তখন আর প্লাস ইন্টু ফর্মস আ রিং। এবার আমরা থিওরেমের মধ্যে ঢুকবো। থিওরেমগুলো তোমার পরীক্ষাতে দেবে অঙ্ক হিসেবে। বলছে ইন এ রিং অপারেশনগুলোকে সবসময় যেরকম গোল্লা পাকাতে হবে এমন কোনো কথা নেই, যেভাবে খুশি তুমি ডিনোট করতে পারো তোমার ব্যাপার। বলছে ইন এ রিং এইটা ইন এ রিং এইটা সবকটার জায়গাতে কমন। এর প্রথম প্রপার্টি যেটা সেটা হচ্ছে এ জিরো মানে কিন্তু আবারও বলছে আক্ষরিক জিরো নয়, জিরো মানে হচ্ছে তোমার জিরো এলিমেন্ট। প্রুফিংয়ের মধ্যে আমরা ঢুকবো। তাহলে জিরোকে আমরা জিরো প্লাস জিরো লিখলাম, ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করালাম, আর এদিকটাকে লিখলাম এরকম। ভেবে দেখো এইটাকে এটা লিখলাম, ভেবে দেখো প্লাস এই যে অপারেশনটা, এই অপারেশনগুলো তো গ্রুপ যদি হয় তাহলে গ্রুপের প্রপার্টি হোল্ড করবে। আমি বললাম কি এখান থেকে গ্রুপের প্রপার্টি হোল্ড করালাম যেটা ছিল লেফট ক্যান্সেলেশন, তাহলে এখান থেকে তো আমি বলতেই পারি বাই লেফট ক্যান্সেলেশন প্রথম থিওরেমটা আমি পেলাম। এবার আমরা নেক্সট থিওরেমের মধ্যে ঢুকবো, থিওরেম 2। এইটা হচ্ছে আমার থিওরেম 2। এবার আমরা প্রুভিংয়ের মধ্যে ঢুকব। প্রুভিংয়ের মধ্যে যদি আমি ঢুকি, দেখো কীভাবে আমরা প্রুফ করব। ধরো আমি এটা প্লাস এটা নিয়ে কাজ করছি, এটা প্লাস এটা না, ধরো আমি নিচ্ছি তোমার এইটা নিয়ে ধরো কাজ করছি, তাহলে এটাকে ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করলাম। মাইনাসে প্লাসে মানে তো জিরো, জিরো হলো,
জিরোকে দেখো আমি লিখতে পারছি এভাবে, দেখো জিরোকে লিখলাম মাইনাসে প্লাসে, তাহলে এবার এটা আর এটার দিকে তাকাও, তাহলে বাই রাইট ক্যান্সেলেশন আমরা কিন্তু বলতে পারছি এটা ইকুয়াল টু এটা, তাহলে এটা ইকুয়াল টু এটা কিন্তু আমরা বলে দিলাম। এবারে এসো তোমার অন্যটাকেও দেখাবো, এটা ইকুয়াল টু এটা দেখাবো, তাহলে এটাকে একইভাবে মুভ করি, নাও তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারছি। জিরোকে তাহলে আমরা লিখি এভাবে, এবার এই দুটোকে ফোকাস করো, এই দুটোকে ফোকাস করলে আমরা এটা বলতে পারছি। তাহলে এবার যদি আমি 1 আর 2কে যদি আমি কম্বাইন করি, এই দুটোকে কম্বাইন করলেই তো আমি চলে আসবো প্রুভিংয়ের জায়গাটাতে। তাহলে এটা গেল হচ্ছে আমার নেক্সট প্রুভিং, থিওরেম 2। আর একটা থিওরেম আছে, সেটা হচ্ছে তোমার থিওরেম 3। থিওরেম 3টা কীরকম? থিওরেম 3টা যখন আমি করব তখন থিওরেম 2 এর হেল্প নেব। একটু ভালো করে তাকাও, এইটার দিকে তাকাও, এই বি এর জায়গাতে মাইনাস বি আছে, তাহলে এই বি এর জায়গাতে মাইনাস বি আসবে। এবার ভালো করে তাকাও, এই জিনিসটা মানেই তো এটা, এটার জায়গাতে তাহলে তুমি লিখতে পারছ এই এন্ট্রিটাকে, তাহলে এটার জায়গাতে লিখে দাও এটাকে। দুবার মাইনাস মানে তো দুবার ইনভার্স করা, ইনভার্সের ইনভার্স তো ওটাই হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারছি দুটো ক্যাটাগরি রিং হয়। একটা ক্যাটাগরি হচ্ছে ট্রিভিয়াল রিং, ট্রিভিয়াল রিংয়ের কনসেপ্টটা হচ্ছে এরকম, যদি সেটটা consists of
only one element which is 0 মানে বুঝতেই পারছো 0 এলিমেন্ট আর কি ডিফাইন্ড বাই এইভাবে যদি ডিফাইন্ড থাকে then the ring is trivial ring. তাহলে ট্রিভিয়াল রিং যদি আমি বার করি তাহলে চিন্তা করো নন ট্রিভিয়াল রিং যেটা if set R consists of at least one element, at least two elements, then the ring is non-trivial. তাহলে আমরা শিখলাম ট্রিভিয়াল নন ট্রিভিয়াল শিখলাম 1 মিনিট রিং উইথ 0 ডিভিজার্সটা কীরকম হয় প্রথম বলি 0 ডিভিজার্সের কনসেপ্টটা কি যদি এরকম হয় ইফ a into b equal to 0 implies AO not equal to 0 and BO not equal to 0, then the ring is with 0 divisors. কি বলতে পারে এটা কীভাবে হচ্ছে কারণ আগেই আমরা বলেছি যে এটা কিন্তু একটা অপারেশন আর জিরোটাও জিরো নয় জিরোটা একটা এলিমেন্ট এটা একটা এক্সাম্পলস নিলে বোঝা যাবে ধর এক্সাম্পলসটা এরকম M2R মানে হচ্ছে সেট অফ অল ম্যাট্রিসেস তাকে M2R দিয়ে ডিনোট করে নর্মাল মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নর্মাল প্লাস এই ধর একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার আছে দেখা যাবে এটা কিন্তু একটা রিং তৈরি করেছে দেখা যাবে এটা কিন্তু একটা রিং তৈরি করেছে এইবার ধরো আমি এরকম একটা ম্যাট্রিক্স নিলাম এই যে রিংটা এই রিংটা 0 এলিমেন্ট ভেবে থাকবে এইটা আমি ধরো এরকম একটা ম্যাট্রিক্স নিলাম যদি নিই এটা কিন্তু আমার এরকম আসছে তার মানে একটু চিন্তা করো এইটা তোমার এ এটা তোমার বি এটা তোমার 0 তার মানে দেখো কী হয়েছে a ইন্টু বি ইকুয়াল টু 0
এটা কিন্তু ইমপ্লাই করেছে এও নট ইকুয়াল টু জিরো, বিও নট ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এই রিংটাকে আমরা বলতে পারবো রিং উইথ জিরো ডিগ্রি সার্চ। তাহলে আমরা এই রিংটাকে বলতে পারছি রিং উইথ জিরো ডিগ্রি সার্চ। এবার তাহলে আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে রিং উইদাউট জিরো ডিগ্রি সার্চ। ভেবে দেখো, এটার ডেফিনেশন হচ্ছে a ইন্টু বি ইকুয়াল টু জিরো যদি ইমপ্লাই করে আইদার a ইকুয়াল টু জিরো অর বি ইকুয়াল টু জিরো। তখন নর্মাল যেটা হয় আমরা জানি, তখন সেগুলোকে আমরা বলবো রিং উইদাউট জিরো ডিগ্রি সার্চ। তখন আমরা ওকে বলবো রিং উইদাউট জিরো ডিগ্রি সার্চ। এবার এসে আমরা দেখব একটা ইম্পর্টেন্ট খুব থিওরেম, সেটা হচ্ছে ক্যান্সেলেশন ল মানে হচ্ছে প্লাসের রেসপেক্টে তো এমনিই হয়, ইনটুর রেসপেক্টে ক্যান্সেলেশনের কথাটা বলা হচ্ছে। বলছে একটা রিং আর স্যাটিসফাই করবে ক্যান্সেলেশন ল ইফ অ্যান্ড অনলি ইফ আর ইজ উইদাউট জিরো ডিগ্রি সার্চ। তাহলে আমি প্রথমে ধরবো যে ধরে নিলাম আর হচ্ছে হয়তো উইদাউট জিরো ডিগ্রি সার্চ, এটা ধরে নিয়ে আগে প্রুফ করি। ধরে নিলাম a is not equal to 0, আর ধরলাম let a into b equal to a into c। মানে ভাবো আমাকে দেখাতে হবে যে আমি জিরো ডিগ্রি সার্চ নেই সেটা ধরে নিয়েছি, তাহলে আমাকে এখান থেকে দেখাতে হবে যে বি ইকুয়াল টু সি হবে। তাহলে আমি বলতে পারবো যে ক্যান্সেলেশন ল হোল্ড করছে। তার মানে জিরো ডিগ্রি সার্চ না থাকলে ক্যান্সেলেশন ল হোল্ড করে, আমাকে এটাই শো করতে হবে। আমি করছি কি এটাকে দুদিকে এই জিনিসটাকে আমি নিয়ে চলে এলাম।
তা যদি হয় সেটাকে একটা কাজ করি তাহলে। এটা হচ্ছে দুদিকে মাইনাস, আমি তো ভুল লিখলাম না, দুদিকে আমি মাইনাস এ ইন্টু সি ধরো প্লাস করেছি, এই জিনিসটাকে দুদিকে প্লাস করলাম এটার সাথে, তাহলে কি আসছে দেখো, এইটাকে দেখো লেখা যাচ্ছে এটা, এটা হয়ে যাচ্ছে 0 ইন্টু সি। একটু আগে আমরা প্রথম থিওরেম করেছিলাম 0 ইন্টু এ ইকুয়াল টু 0 হয়। এই জিরোটাকে এবার ধরো আমি লিখছি এরকমভাবে, এই জিরোটাকে ধরো আমি লিখছি আচ্ছা, এই জিরোটাকে না লিখে এইটাকে লিখি বরঞ্চ, এটাকে ধরো আমি ডিস্ট্রিবিউটিভ, এটাকে আমি এভাবে লিখি এ ইন্টু বি প্লাস, এই জিনিসটাকে ধরো আমি এভাবে লিখলাম, একটু আগে দেখে আমরা করেছিলাম তাহলে এটাকে তাহলে এভাবে লিখি এ ইন্টু বি প্লাস অফ মাইনাস সি ইকুয়াল টু 0, এরকম লিখলাম। এবার একটু চিন্তা করো, আমাকে তো বলেছিল, আমি তো ধরে নিয়েছিলাম এটা, আবার এইটা দেখো নট ইকুয়াল টু 0, আমি সেটাও ধরে নিয়েছিলাম, তাহলে তো আমরা বলতেই পারি এইটা ইকুয়াল টু 0 হবে, যেহেতু এইটা নট ইকুয়াল টু 0 আর আর হচ্ছে উইদাউট জিরো ডিভিসার, তাহলে একজন তো 0 হবেই উইদাউট জিরো ডিভিসার। আমি দেখলাম এটা নট ইকুয়াল টু 0, তাহলে কনফার্ম এটা 0, তাহলে আমরা কি বলতে পারছি, সিন্স এ ইজ নট ইকুয়াল টু 0 অ্যান্ড আর ইজ উইদাউট জিরো ডিভিসার্স, therefore আমরা তো বলতেই পারছি বি প্লাস মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে এটাকে তাহলে এভাবে লিখে দিই, এবার বুঝতেই পারছো প্লাস অপারেশনটা তো তোমার রাইট ক্যান্সেলেশন হোল্ড করে, এটাই ভেবে দেখো তোমার ক্যান্সেলেশন ল মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, কিন্তু এখানে ইফ অ্যান্ড অনলি ইফ দিয়েছে, মানে আমাকে উল্টো দিক থেকেও দেখাতে হবে, অর্থাৎ আমি এবার উল্টোটা ধরবো, আমি ধরবো যে ক্যান্সেলেশন ল হোল্ড করছে ধরে নেব, তাহলে দেখাবো উইদাউট জিরো ডিভিসার্স হচ্ছে, উল্টোটা ধরবো। তাহলে আমি ধরে নিচ্ছি লেট ক্যান্সেলেশন ল হোল্ড করছে, এটা ধরলাম অ্যান্ড এটাও ধরলাম
এটাও ধরলাম। তাহলে a ইন্টু বি ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0, এটা। তাহলে একটা কাজ করি, এই জিরোটাকে লিখে দিই a ইন্টু 0। এবার আমি তো ধরে নিয়েছি লেফট ক্যান্সেলেশন ল হোল্ড করছে, ধরে নিয়েছি। তাহলে তা যদি হোল্ড করে তাহলে এটা থেকে এটা তাহলে ক্যান্সেল হবে, ক্যান্সেল হয়ে গিয়ে কী আসবে, বি ইকুয়াল টু 0 হবে। এইবার তাহলে ভালো করে ভাবো, তাহলে কি হলো, এটা যদি হয়, এটা যদি হয় তাহলে কনফার্ম এটা হচ্ছে। চিন্তা করে দেখো, এটাই কিন্তু উইদাউট জিরো ডিভিসার্সের কনসেপ্ট। এটাই কিন্তু জিরো ডিভিসার্সের কনসেপ্ট। তাহলে এটা পেলাম হচ্ছে জিরো ডিভিসার্সের ফান্ডা। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে তোমার সাবরিং। আমরা দেখব হোয়াট ইজ সাবরিং। সাবরিংয়ের কনসেপ্টটা বলি। ধরো আমি একটা সাবসেট নিলাম এস আর এর, যদি দেখা যায় এস প্লাস ইন্টু, এটাও অলসো একটা রিং, then we can say that S is a subring of R. এবারে আমরা এর থিওরেমের মধ্যে ঢুকবো, কখন সাবরিং হয়। তাহলে সাবরিংয়ের ক্ষেত্রে তুমি বলতে পারো 10টা প্রপার্টি দেখানোর দরকার, কিন্তু না, সাবরিং দেখাতে গেলে 10টা প্রপার্টি দরকার হয় না। কেন বলছি, থিওরেমটা লিখি তাহলে বুঝতে পারবে। ইফ এই দুটো কন্ডিশনই যথেষ্ট। এর প্রুফিংটা তোমাদের নেই, কিন্তু বলে রাখি প্রুফিংটা খুব ইজি। এইটার দিকে তাকাও, যদি এটা মানে এটা হয়, মানে এইটার অ্যাকচুয়াল মিনিংটা কি, এটার অ্যাকচুয়াল মিনিংটা ভেবে দেখো, এটার অ্যাকচুয়াল মিনিংটা ভেবে দেখো। এ অপারেশন বি ইনভার্স, যেটা গ্রুপে করেছিলাম, দেখবে গ্রুপে আমরা শিখিয়েছিলাম এ অপারেশন বি ইনভার্সও যদি তোমার এসে বিলং করে, তখন এস ইজ এ সাবগ্রুপ অফ জি হতো। তাহলে এখানে সাবরিং হতে গেলে সাবগ্রুপ তো হতেই হবে প্লাসের রেসপেক্টে, তার জন্য এটা ওই কন্ডিশনটা লাগছে।
আর ক্লোজারটা তো লাগছেই, এ কমা বি বিলংস টু এস, এ ইন্টু বি বিলংস টু এস। বাদ বাকিগুলো ভেবে দেখো সবই অপারেশনের ক্যারেক্টারিস্টিক্স। অপারেশন যেহেতু আনচেঞ্জ রয়েছে, সো সেগুলোর কোনো দরকার নেই, সেগুলো অটোমেটিক্যালি হোল্ড করছে। তাহলে আমাকে যদি কখনো সাবরিং দেখাতে বলে, আমি দেখাবো এই দুটো কন্ডিশান ফুলফিল করছে কি না। যদি এই দুটো কন্ডিশান ফুলফিল করে তাহলে কিন্তু ও সাবরিং হয়ে যাবে। এবার আমরা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস করাবো, পরীক্ষাতে খুব দেওয়া হয়, সেটা হচ্ছে দুটো সাবরিংয়ের ইন্টারসেকশন সবসময় একটা সাবরিং হবে। তাহলে আমি প্রুভিংয়ের মধ্যে ঢুকি। ধরে নি লেট S1, S2 are two subring of R এর দুটো সাবরিং আমি ধরে নিলাম। আরও ধরলাম লেট A, B belongs to S1 intersection S2. তাহলে ভেবে দেখো A, B যদি বিলংস টু S1 ইন্টারসেকশন S2 হয়, তাহলে তো আমরা এটা বলতেই পারি therefore A, B belongs to S1 and A, B belongs to S2. দেখো A, B যদি S1-তে থাকে, S1ও তো একটা রিং, একটা সাবরিং, তাহলে তো আমরা এটা বলতেই পারি A মাইনাস B বিলংস টু S1 আর A ইন্টু B বিলংস টু S1। আবার এখান থেকেও একই কথা বলতে পারি, দেখো এটা S2, A মাইনাস B বিলংস টু S2, A ইন্টু B বিলংস টু S2। এইবার তুমি এটার দিকে তাকাও আর এটার দিকে তাকাও, এই দুটোকে যদি তুমি পাঞ্চ করো তাহলে এই কথাটাই বলতে পারছো therefore A মাইনাস B belongs to S1 intersection S2. তাহলে পেলাম কি আমরা A মাইনাস B বিলংস টু পেলাম S1 ইন্টারসেকশন S2 অ্যান্ড A ইন্টু B যেটা, সেটাও ভেবে দেখো বিলংস টু S1 ইন্টারসেকশন S2। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি না যে সাবরিং হবার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দুটোই তো ফুলফিল করেছে। তাহলে তো আমরা বলতেই পারবো therefore S1 intersection S2 is a subring of R. তাহলে পেলাম তোমার সাবরিংয়ের কনসেপ্টটা। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটার নাম হচ্ছে তোমার ইন্টিগ্রাল ডোমেন। যেটার মধ্যে আমরা ঢুকবো সেটার নাম হচ্ছে তোমার ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেনের কনসেপ্টটা বলি, একটা রিং is a
ইন্টিগ্রাল ডোমেন ইফ এক নাম্বার ইট ইজ কমিউটেটিভ, বুঝতেই পারছো অবশ্যই ইন্টুর রেসপেক্টে প্লাসের রেসপেক্টে এমনি হয়। 2 নাম্বার হ্যাজ ইউনিট এলিমেন্ট, ইউনিট এলিমেন্টের ফান্ডাটা বলি, ইউনিট এলিমেন্টটা হচ্ছে 1 এলিমেন্ট, মানে ইউনিট এলিমেন্ট ফান্ডাটা হচ্ছে যে a ইন্টু 1 ইকুয়াল টু 1 হতে হবে। সেইটাকে আমরা ইউনিট এলিমেন্ট বলি। 3 নাম্বার হচ্ছে উইদাউট জিরো ডিভিজার্স, সেগুলোকে আমরা ইন্টিগ্রাল ডোমেন বলে থাকি। তাহলে এটা তো গেল ইন্টিগ্রাল ডোমেনের ফান্ডা। এবার এসো ফিল্ড। A ring with at least 2 elements কি বললাম, a ring with at least 2 elements is called a field if it is, এক নাম্বার হচ্ছে কমিউটেটিভ হবে, যেটা ইন্টিগ্রাল ডোমেনেও ছিল। 2 নাম্বার হচ্ছে ইউনিট এলিমেন্ট হবে, যেটা ইন্টিগ্রাল ডোমেনেও ছিল। 3 নাম্বার যেটা ডিফার করছে, ইচ নন জিরো এলিমেন্টস possesses multiplicative inverse। মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ওর ইনভার্সের অস্তিত্ব থাকতে হবে। প্রত্যেক কটা নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকতে হবে, প্রত্যেক কটা নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকতে হবে। মানে ইন্টিগ্রাল ডোমেনের সঙ্গে ফিল্ডের একটা জায়গাতেই তফাৎ রয়েছে একটু। ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে উইদাউট জিরো ডিভিজার্স ছিল, আর ফিল্ডের ক্ষেত্রে প্রত্যেক কটা নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে। খুব ইম্পর্টেন্ট থিওরেম যেটা, এভরি ইন্টিগ্রাল থিওরেম ইজ এ ফিল্ড। খুব ইম্পর্টেন্ট থিওরেম যেটা, এভরি ইন্টিগ্রাল ডোমেইন ইজ এ ফিল্ড। আমরা দেখব কেন। কিভাবে দেখব, এটা হচ্ছে থিওরি। দেখো ইন্টিগ্রাল ডোমেনের সাথে ফিল্ডের তো সম্পর্ক শুধু এই জায়গাটাতে, এইটা আর এইটা। তাহলে আমি করি কি, ইন্টিগ্রাল ডোমেন যেহেতু উইথ জিরো ডিভিজার্স, সিন্স ইন্টিগ্রাল ডোমেন
therefore with 0 divisors let a is not equal to 0 and a into b equal to 0. আচ্ছা উইথ কেন উইদাউট জিরো ডিভিসার উইদাউট, কারণ ইন্টিগ্রাল ডোমেন আছে, ইন্টিগ্রাল ডোমেনটা তো উইদাউট জিরো ডিভিসার্স হয়। আমি ধরে নিলাম যে ইন্টিগ্রাল ডোমেন, তার মানে কি আসছে উইদাউট জিরো ডিভিসার্স। আর কি ধরছি লেট এ নট ইকুয়াল টু জিরো অ্যান্ড এ ইন্টু বি ইকুয়াল টু জিরো। দেয়ারফোর যেহেতু উইদাউট জিরো ডিভিসার্স, তাহলে তো আমরা বলতেই পারি যে বি ইকুয়াল টু জিরো। তাহলে আমি দেখতে পাচ্ছি এ ইন্টু বি ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে হচ্ছে আমার বি ইকুয়াল টু জিরো হচ্ছে। একটা জিনিস চিন্তা করো যে আমি যদি 8টাকে এরকম ধরি, এরকম হয়তো ধরলাম, তাহলে ভাবো আমরা কি জানি, আমরা জানি তোমার রিং যেহেতু, তাহলে এদের ইন্টুগুলো এই সেটে বিলং করবে। মানে ধরো A1 ইন্টু A2, A2 ইন্টু A3, A1 ইন্টু A3, এরাও তো এই সেটে বিলং করবে। মানে সাপোজ আমি হয়তো এরকম কিছু হচ্ছে, মানে ধরো এগুলোর মধ্যে কেউ একজন হয়তো let anyone is a is not equal to 0, কেউ একজন হয়তো নট ইকুয়াল টু 0। তাহলে কেউ একজন যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি তো কথা বলতেই পারি a ইন্টু A1, a ইন্টু A2, a ইন্টু A3, এরকমভাবে যে যতগুলো আমি পাবো, a ইন্টু n, এরা সবাই ডিস্টিংক্ট হবে, মানে আলাদা আলাদা হবে। কেন এই কথাটা বলছি, যদি এরা আলাদা না হয়, যদি এরা আলাদা না হতো, লেট ইফ দে আর নট অল ডিস্টিংক্ট, যদি এরা আলাদা না হতো, তাহলে কি হতো, a ইন্টু AI equal to a into aj for some I equal to j হতো, সরি I not equal to j হতো। তাহলে তাহলে ভাবো এইগুলোর মধ্যে কোনো একটা তো জিরো বাস্তব, মানে এগুলোর মধ্যে কেউ একজন তো জিরোও ঢুকে আছে, এগুলোর মধ্যে কেউ একজন তো জিরো এলিমেন্ট হিসেবে ঢুকেও আছে।
তার মানে এরকম তো আমি পেতাম এ ইন্টু সামথিং ইকুয়াল টু এ ইন্টু অন্য একটা সামথিং ইকুয়াল টু 0। তার মানে তো আমি এরকম পেতাম। উইদাউট জিরো ডিবি সার্চ হলে কি হয়? উইদাউট জিরো ডিবি সার্চ হলে তো যেহেতু এ নট ইকুয়াল টু 0, সিন্স এ ইজ নট ইকুয়াল টু 0, তাহলে তো হয়ে যাবে এ আই ইকুয়াল টু এ জে হয়ে যাবে। ভেবে দেখো, আমি তো ধরেছিলাম উইদাউট জিরো ডিবি সার্চ। উইদাউট জিরো ডিবি সার্চ যদি হয়, তাহলে এ যদি তোমার নট ইকুয়াল টু 0 হয়, আবার এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে তো হয়ে যাবে এ আই ইকুয়াল টু এ জে হয়ে যাবে। তাহলে এ আই ইকুয়াল টু যদি তোমার এ জে হয়, তার মানে তো এইখানে শর্ট হয়ে গেল, এইখানে কেউ একজন শর্ট হয়ে গেছে, মানে কোনো হয়তো এ টুর সাথে গিয়ে হয়তো এ ফাইভ ইকুয়াল হয়ে গেছে। তাহলে তো এ টু আর এ ফাইভ মার্জ হয়ে তো একটা এলিমেন্ট হয়ে গেল, মানে তো এটা শর্ট হয়ে গেল। তার মানে এই জায়গাটা কোনোদিন অ্যারাইজই করবে না, মানে এ ইন্টু এ আই ইকুয়াল টু এ ইন্টু এ জে, এই জায়গাটা কোনোদিন অ্যারাইজই করবে না। মানে আমি বলতে চাইছি এ ইন্টু এ আই ইকুয়াল টু এ ইন্টু এ জে, মানে এই এরকমভাবে যে এন সংখ্যক আমি এখানে প্রোডাক্ট পাবো, তারা সবাই আলাদা হবে। আমি এন সংখ্যক যে প্রোডাক্ট পাবো, তারা সবাই আলাদা হবে। তাহলে তারা যদি সবাই আলাদা হয়, এন সংখ্যক প্রোডাক্ট পাচ্ছে, আর রিংয়ের মধ্যেও তো এন সংখ্যক এলিমেন্ট আছে, ওর বাইরে তো বেরোবে না। তাহলে ভাবো এদের মধ্যে কোথাও গিয়ে তো এরকম কিছু একটা পাবো। দেয়ারফোর ফর সাম k we get a into a k equal to 1। তাহলে কোনো একটার জন্য তো আমি এরকম কিছু একটা পাবো, a into a k equal to 1। এবার a into a k equal to 1 পাওয়ার অর্থই ভেবে দেখো যে আমি এইটা পাচ্ছি, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাচ্ছি। মানে দেখো তার মানেই তো a এর ইনভার্স হচ্ছে আমার a k। আবার এ নট ইকুয়াল টু যেটা আমি ধরেছিলাম, অ্যান্ড অলসো এ ইজ নট ইকুয়াল টু 0, দেয়ারফোর উই গেট inverse of non-zero element A, inverse of non-zero element A, we get inverse of non-zero element A। এবার ভাবো ইনভার্স অফ নন জিরো এলিমেন্টের এ যদি আমরা পাই, তাহলে তো সেগুলোকে হচ্ছে আমরা কি বলবো, সেগুলোকে হচ্ছে আমরা বলে দিতে পারবো ফিল্ড। দেয়ারফোর ইট ইজ আ ফিল্ড। আবার বলছি লজিকটা, এই জায়গাটা একটু আমাকেও চিন্তা করতে হয়েছে। আবার বলছি তোমাকে লজিকটা, আমি ধরলাম এই জিনিসগুলো আমি ধরে নিয়েছি। প্রথমে ইন্টিগ্রাল ডোমেন তো আমাকে দেয়াই আছে, তাহলে উইদাউট জিরো ডিবি সার্চ হবে। উইদাউট জিরো ডিবি সার্চ যদি হয়, তার মানে এটা আর এটাকে হোল্ড করবে। দ্বিতীয় কথা, একটু আগে দেখবে তুমি থিওরেম পড়েছিলে, উইদাউট জিরো ডিবি সার্চ যদি তোমার হয়, তাহলে তোমার ক্যান্সেলেশন লও হোল্ড করে। এইবার ধরো আমি রিংটাকে এটা ধরেছি, সেটটাকে, এদের মধ্যে থেকে কোনো একটা এলিমেন্ট চুজ করলাম আমি এ, কেউ একজন এ আছে। এবার আমি এর সাথে যদি এগুলোকে মাল্টিপ্লাই করি,
আমি বলতে চাইছি এইটা হচ্ছে ডিস্টিংক্ট হবে, এগুলো সব আলাদা আলাদা হবে। এবার আমি এটাকে এস্টাবলিশ করবো কীভাবে? এরা সবাই আলাদা আলাদা হবে। এস্টাবলিশ করতে গেলে আমি ধরে নিলাম এর উল্টোটা, আমি ধরে নিলাম কোনো দুটোর জন্য, মানে আই আর জে এর জন্য, যেখানে আই নট ইকুয়াল টু জে, যে এরা দুজনে সেম হয়ে গেল। তাহলে এরকম কেস তো আসতেই পারে, কোনো দুটো আই এর জন্য এ ইন্টু এ আই ইকুয়াল টু এ ইন্টু এ জে ইকুয়াল টু 0, এরকমও হতে পারে। এই স্টেপটা করার দরকার নেই, এটা তো ফালতু করছি, এই জায়গাটা ইকুয়াল টু 0টা নেওয়ার দরকারই নেই। আমি ধরলাম এ ইন্টু এ আই ইকুয়াল টু এ ইন্টু এ জে ফর সাম আই ইজ নট ইকুয়াল টু জে। তার মানে আমি বলতে পারবো দেয়ারফর এ আই ইকুয়াল টু এ জে। বাই ক্যান্সেলেশন আমরা ধরেছিলাম উইদাউট জিরো ডিবি সার্চ হলেই কিন্তু ক্যান্সেলেশন হোল্ড করে। তার মানে বোঝো যে যদি আমি এই দুটোকে ইকুয়াল ধরে ফেলি তাহলে এরাও ইকুয়াল হবে। তাহলে এই কথাটাকে কন্ট্রাডিক্ট করছে যে আর নট অল ডিস্টিংক্ট। তার মানে এরা সবাই কিন্তু ডিস্টিংক্ট হয়ে যাচ্ছে, এরা সবাই আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আবার আমি দেখলাম এরা সবাই যদি আলাদা হয়, এরা কিন্তু এন সংখ্যক আমি পাচ্ছি, আবার সেটটার মধ্যেও এন সংখ্যক ভ্যালু আমি পাচ্ছি। তাহলে এদের মধ্যে তো কেউ একজন তো তোমার 1 হতেই হবে। তার মানে ফর সাম কে উই গেট এ ইন্টু এ কে ইকুয়াল টু হচ্ছে 1, কারণ ইউনিট এলিমেন্ট থাকবে, ওরা বলেছিল তাকে ইউনিট এলিমেন্ট থাকবে। ডেফিনেশন লেখা ছিল অ্যাজ ইউনিট এলিমেন্ট, অ্যাজ ইউনিট এলিমেন্ট। ফিল্ডের ক্ষেত্রেও ছিল, ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রেও ছিল অ্যাজ ইউনিট এলিমেন্ট, বা ফিল্ডের ক্ষেত্রেও ছিল। তার মানে কি, যদি থেকে থাকে তাহলে তো কোনো একটা প্রোডাক্ট ইকুয়াল টু তো 1 হবে। এবার এটা যদি তোমার 1 হয় তার মানেই তো আবার এ নট ইকুয়াল টু 0, তার মানে একটা নন জিরো জিনিসের ইনভার্স কিন্তু আমি পাচ্ছি। তাহলে নন জিরো জিনিসের ইনভার্স যদি আমি পাই তখনই তো সেগুলোকে হচ্ছে আমরা বলে থাকি, তখনই কিন্তু আমরা সেগুলোকে আমরা বলে থাকি ফিল্ড বলে থাকি, তখনই সেটাকে আমরা বলে থাকি ফিল্ড বলে থাকি। কারণ দেখো ফিল্ডের ডেফিনেশনে কিন্তু আমার ছিল যে এভরি নন জিরো এলিমেন্ট পজেসেস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে আমরা এখানে সেটাও দেখাতে পারলাম যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আমরা পেয়েছি, তাহলে ওটাকে আমরা বলতে পারছি ফিল্ড বলতে পারছি। এটা আমি থিওরেমটা তো ভুল লিখেছি, এটা হবে এভরি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন হবে, এভরি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন। কারণ ফাইনাইট না হলে হবে না, কারণ আমার এই যে এখানে আমি যে সেটটাকে ফাইনাইট করে দিয়েছি, এই যে সেটটাকে আমি ফাইনাইট করে দিয়েছি, ফাইনাইট হতে হবে তবেই কিন্তু হবে। ঠিক আছে, এভরি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড। এইখানে হচ্ছে তোমাদের একটা পোর্শন পুরো এন্ড হয়ে যায়। নেক্সট দিন আমরা নতুন জিনিস ধরে নেব, আর এখান থেকে কিছু অঙ্ক বেছে দেবো, তোমরা করবে।